সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টকশো এই সময়। আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, বিশ্ব পরিস্থিতি নিয়ে আলাপ করব, বিশেষ করে সাম্প্রতিক ঘটনা প্রবাহ, যেমন কাতারের সঙ্গে সৌদি আরব সহ 6টি মধ্যপ্রাচ্যের বা পারস্য উপসাগরীয় 6টি দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। সৌদি আরব প্রথমে এই ঘোষণাটি দেয়, তারপরেই তার অন্যান্য মিত্র দেশগুলো এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছে এবং সিদ্ধান্ত ঘোষণা করেছে। সন্ত্রাসবাদকে সমর্থন এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে আনা হয়েছে কাতারের বিরুদ্ধে, এবং পাশাপাশি ইয়েমেনে আগ্রাসনের সঙ্গে জড়িত নেতৃত্বাধীন যে জোট আছে বা অভিযান, সামরিক অভিযানের সঙ্গে যেসব দেশ জড়িত আছে, সেই জোট থেকেও কাতারের সদস্যপদ বাতিল করা হয়েছে। কেন হঠাৎ এই সিদ্ধান্তটি নেওয়া হলো, কি পরিপ্রেক্ষিতে এই ধরনের ঘটনা প্রবাহ আমরা দেখছি, আলাপ করবে। এর কোনো প্রভাব বাংলাদেশের সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব পড়তে পারে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। শুরুতে দুই অতিথির সঙ্গে পরিচিত হব। রয়েছেন শাহাব এনাম খান, সহযোগী অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্বাগত আপনাকে। রয়েছেন জনাব শফকাত মুনির, রিসার্চ ফেলো, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ, BIPSS এর রিসার্চ ফেলো। স্বাগত আপনাকেও। শাহাব এনাম খান, এই ঘটনা একটু যদি আমাদের ব্যাকগ্রাউন্ড একটু বলেন যে কেন হঠাৎ এই দেশগুলো তো এক ধরনের ক্লোজ কোঅপারেশনে কাজ করছিল ইন ডিফারেন্ট ফ্রন্টস, সন্ত্রাসবাদ নির্মূল সহ বিভিন্ন অভিযানের সঙ্গে, যেমন ইয়েমেনের কথা বলা হচ্ছে, ওই সদস্য তারা ছিল, এই কাতার ছিল। হঠাৎ কি এমন ঘটে গেল যে কাতারকে অবিশ্বাস এবং কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিতে হলো? কি প্রেক্ষিতে এই সিদ্ধান্ত এলো? ধন্যবাদ। জিসিসি যেটা 1+5, অর্থাৎ আমরা যেটা আলাপ করছিলাম যে সৌদি আরবিয়া প্লাস বাকি 5টা দেশ মিলে, এইটার আসলে যে আজকের ভোলাটাইলিটি, এটা কিন্তু আজকের না, এটা ব্যাক ইন 1990s। আপনি যদি প্রেসাইসলি 94-95 থেকে শুরু করেন, তাহলে জেনেসিসটা দেখবেন যে এই টেনশনসগুলি সবসময় ছিল। এবং কাতার হ্যাজ অলওয়েজ প্লেড দ্য রোল অফ এ ব্রোকার, পাওয়ার ব্রোকার অ্যান্ড পাওয়ার ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল। কারণ হলো যে কাতারের ইকোনমিটাও একটু দেখা দরকার, যে কাতারের ইকোনমি ইজ ওয়ান অফ দি রিচেস্ট ইন দি ওয়ার্ল্ড, $74,000 পার ক্যাপিটা ইনকাম। এবং যে কারণে কাতারের যে অর্থনৈতিক অবস্থা, সেটা সোললি মিডল ইস্টের উপরে খুব বেশি ডিপেন্ডেন্ট না হলেও তার যে ইন্টারনাল প্রোগ্রেস, ইকোনমিক গ্রোথ, সেটা কিন্তু তাকে অনেক বেশি কনফিডেন্ট রাষ্ট্র হিসেবে তৈরি করেছে। এবং কনফিডেন্ট রাষ্ট্র হিসেবে তার যে রোলটা ছিল, সেই রোলেও কিন্তু তার মানে যে ফরেন পলিসি, সেই ফরেন পলিসিতে দুই রকমের স্ট্রিম তার ছিল। একটা হলো গ্লোবাল পার্সপেক্টিভে, আর একটা হলো রিজিয়নাল পার্সপেক্টিভে। অবভিয়াসলি রিজিয়নাল পার্সপেক্টিভে সে জিসিসি কোঅপারেশনের মধ্যে থাকা সত্ত্বেও তার কিন্তু সবসময় একটা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি সে সবসময় মেনটেন করেছে, যে কারণে জিসিসির অনেক কালেকটিভ ডিসিশনেই সে কিন্তু অ্যাডহিয়ার করেনি, এবং আলটিমেটলি তার যেটা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি অবজেক্টিভ, সেটাই সে পালন করেছেন। রিসেন্টলি যেটা হলো, আপনি যদি 2002-2008 টাইমটা ধরেন, তখনও কিন্তু সৌদি আরব তার অ্যাম্বাসেডারিয়াল পজিশনগুলিকে কিন্তু উইথড্র করেছিল ইয়ে থেকে, কাতার থেকে। যে কারণ হলো আপনার যে ডিসপ্যাটগুলি ছিল ইরান সংক্রান্ত, টেরোরিজম সংক্রান্ত, মুসলিম ব্রাদারহুড সংক্রান্ত, এবং এই যে ট্রান্সন্যাশনাল ইসলামিস্ট পলিটিক্যাল গ্রুপসগুলি যেগুলি আছে, সেগুলিকেও কিন্তু কাতার অনেক সময় ধরেই সাপোর্ট দিয়ে এসছে, যে কারণে সৌদি আরবের সাথে তার টেনশনটা বরাবরই রয়ে গেছে। কিন্তু অন্যদিকে আবার একটু অর্থনৈতিকভাবে যদি দেখেন, 40% অফ ফুড সাপ্লাই এবং 40% অফ ট্রেড, যেটা সারফেস ট্রেড, সেটা কিন্তু সৌদি আরবের মাধ্যমেই তার হয়। ফলে তাকে এখানেও একটা ব্যালেন্স করতে হয়েছে। রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো, এই গতকালকের ঘটনাটা, সেটার দুইটা অ্যাসপেক্ট আছে। একটা হলো ডিপার, আর একটা হলো কসমেটিক লেভেল। কসমেটিক লেভেলে যেটা বলা হচ্ছে যে এক ধরনের সাইবার ওয়ার তৈরি হয়েছে। সাইবার ওয়ারটা যে আল জাজিরা প্লাস যে এই ইমেইল লিকেজগুলি হলো আপনার উইথ ইউসুফ ওবেদা অ্যান্ড আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কসগুলির মধ্যে, আটলান্টিক কাউন্সিল বলেন বা কোয়ালিশন অর ফাউন্ডেশন ফর ডিফেন্স ফর ডেমোক্রেসি, এদের সাথে যে ইমেইল চালাচালিগুলো হলো, সেগুলি নিয়ে একটা ডিসপ্যাট তৈরি হয়েছে।
সেকেন্ড লেভেলে, ডিপার লেভেলে যেটা আছে, অবভিয়াসলি সাপোর্টিং হামাস একটা বড় কনসার্ন, এবং সৌদি আরব সবসময় মুসলিম ব্রাদারহুড এবং আপনার ইসলামিস্ট, ট্রান্সন্যাশনাল ইসলামিস্ট পলিটিক্যাল গ্রুপগুলিকে তার হেরিডিটারি যে পাওয়ারটা আছে সেটাকে চ্যালেঞ্জ মনে করে। আর থার্ডে আছে আপনার অফকোর্স ইরান কানেকশন, এবং ইরান কানেকশন রিসেন্টলি যখন নতুন প্রেসিডেন্ট অ্যাপয়েন্টেড হলো, কাতার আমির থানি মেড এ ফোন কল টু কনগ্রাচুলেট হিম। সো এই সব কিছু মিলে একটা কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হয়ে গেছে। আপনার দেশে থেকে কেন এই অবিশ্বাসটা তৈরি হলো? এক ধরনের কি ডাবল স্ট্যান্ডার্ডের কি রিফ্লেকশন কিনা কাতারের চরিত্রের মধ্যে? ডাবল স্ট্যান্ডার্ডের রিফ্লেকশনের পয়েন্ট অবশ্যই আছে, বাট আমি একটু পেছন ফিরে তাকাতে চাই। সমস্যাটা জেনেসিস কিন্তু শাহাব ভাই যেটা বললেন 90-এর দশক থেকে। কাতারের ইতিহাস যদি আমরা দেখি, 95-তে শেখ হামাদ বিন খলিফা আল থানি তার নিজের বাবাকে সরিয়ে তিনি ক্ষমতায় আসেন, এবং তারই পুত্র শেখ তামিম বিন হামাদ আল থানি এখন বর্তমানে কাতারের আমির। এবং তখন কিন্তু 1996-তে কাতারের সরকার অভিযোগ করেছিল যে সৌদি আরব কাতারে একটি ইন্টারভেনশন করার চেষ্টা করছে, বা ক্ষমতার পালাবদল যেটা হয়েছিল 1995-তে কাতারে, সে ব্যাপারে রিয়াদ একেবারেই সন্তুষ্ট ছিল না। তারপর থেকে বিভিন্ন সময় টানাপোড়েন চলে এসছে। 2014-তে আমরা দেখেছি কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য দেশগুলো তাদের রাষ্ট্রদূতকে সেখান থেকে রিকল করলো, ফিরিয়ে নিয়ে আসলো, সম্পর্কের মধ্যে একটু শীতলতা দেখা গেল। এবং বরাবরই সৌদি আরব যেটা বলে আসছে যে জিসিসির কালেকটিভ ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কাতার ইজ নট প্লেইং বল। কাতার তাদের এক ধরনের ফ্রিল্যান্সিং বা নিজস্ব এক ধরনের মতবাদ তারা প্রচার করার চেষ্টা করছে। যদি ডাবল স্ট্যান্ডার্ডের কথাতে আসি, কাতার কিন্তু খুব ছোট একটা দেশ, 11,000 বর্গ কিলোমিটারের দেশ, নিজস্ব জনসংখ্যা মাত্র 3 লাখ এবং বাইরের জনসংখ্যা 23 লাখ, সব মিলে 26 লাখ। এবং শাহাব ভাই যেটা বললেন যে তাদের পার ক্যাপিটা ইনকাম $74,000, অত্যন্ত সমৃদ্ধশালী, 2022 সালে বিশ্বকাপ ফুটবল হোস্ট করতে যাচ্ছে। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তারা সবসময় তাদের অবস্থানের থেকে অনেক বেশি, বা তাদের আমি বলবো কিছুটা তাদের সামর্থ্যের বাইরে গিয়েও তারা দে হ্যাভ ট্রাইড টু পাঞ্চ অ্যাবভ দেয়ার ওয়েট। এবং সেটা করতে গিয়ে তারা একাধারে যেমন তুরস্কের সাথে সম্পর্ক উন্নয়ন করেছে, তুরস্কের ঘাঁটি আছে, মার্কিন বিমান ঘাঁটি আছে যেটাকে আল উবেদ এয়ারবেস বলা হয়ে থাকে, বিশাল বিমান ঘাঁটি। ইরাক যুদ্ধের সময় সেন্ট্রাল কমান্ডের অ্যাডভান্স হেডকোয়ার্টার ছিল কাতারে। আবার দেখা গেছে তারা একদিকে হামাসের সাথে যোগসাজশ তৈরি করছে, আফগানিস্তানের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে যাচ্ছে, তালেবানকে অফিস খুলতে দিয়েছিল তারা দোহাতে। আবার ইরানের সাথে তাদের প্রতিরক্ষা চুক্তি রয়েছে, ইরানের সাথে যে পার্সা গ্যাস ক্ষেত্র, বিশাল গ্যাস ক্ষেত্র, সেখানে কোঅপারেশন আছে। আবার তারা বিভিন্ন স্কলাররা বলে এসেছেন যে ইসরায়েলের সাথেও তারা কম বেশি কিছু যোগাযোগ প্রতিষ্ঠা করার চেষ্টা করে এসছে বিভিন্ন সময়, যদিও সেটা হয়তো পাবলিক হয়নি। তো এই যে বিভিন্ন ধরনের সম্পর্ক মেনটেন করতে গিয়ে যে একটা ইমব্যালেন্স সৃষ্টি হয়েছে, কিন্তু দিস আর অল নোন রিয়ালিটিস। কিন্তু এখন আজকে হঠাৎ what prompted Saudi Arabia and other nations to cut their ties with Qatar? একটা বড় ফ্যাক্টর হলো মুসলিম ব্রাদারহুড। আচ্ছা, মুসলিম ব্রাদারহুডের মধ্যে এটা তো তার আগে থেকেও জানতো এবং টেনশন ছিল, আগে থেকে টেনশন ছিল, বাট সম্প্রতি যেটা দেখা গেছে যে মুসলিম ব্রাদারহুডের সংযুক্ত আরব আমিরাতের যে শাখা, যেটাকে আল ইসলাহ বলা হয়ে থাকে, সেটাকে কাতারিরা কিছু ওপেন স্পন্সরশিপ করা শুরু করেছিল। এবং প্লাস এই যে সৌদি এবং ইরানের মধ্যে যে সম্পর্কের যে প্রচন্ড টানাপোড়েন, সেখানে তারা সৌদি আরবের পক্ষে কোনো স্পষ্ট অবস্থান নেয়নি। তা আমাদেরকে একটু এটাও দেখতে হবে যে অতি সম্প্রতি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে সফর হলো রিয়াদে, সে সময় কি কাতার এবং সৌদি আরবের মধ্যে নতুন করে কোনো টানাপোড়েন সৃষ্টি হয়েছে? একটু আপনি যদি যেটা ট্রাম্পের ভিজিটটাকে কেন্দ্র করে এবং তারকে কিছুদিনের মধ্যেই এই ধরনের ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি, যেটি স্পট অন ইন এ সেন্স যে ট্রাম্প এখানে একটা ক্রিটিক্যাল। দেখেন, যেটা হয় যে 1-to-1 সর্ট অফ মিটিংস যেগুলি থাকে, অর্থাৎ স্টেট হেড বিটুইন স্টেট হেডের যে মিটিংগুলি থাকে, এখানে অনেক কিছু ডিসকাশন হয় যেটা পরবর্তীতে আসলে পাবলিকলি ডিসক্লোজ হয় না। তো এই ধরনের মিটিং হয়েছে। যেমন ইরান বারবার ক্লেম করে আসছে যে, খুব ইন্টারেস্টিংলি ইরানের প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ বলছিল যে ট্রাম্প যখন গেলেন and there was a sword dance, এবং ওই সোর্ড ড্যান্সে ট্রাম্প এবং পুরো ক্যাবিনেট ওটার মধ্যে ছিল। তো ওই সোর্ড ড্যান্সের আফটার এফেক্ট হলো এটা। সো এখন এটাকে আমি যদি ওইভাবে ধরি, আর যদি স্পষ্টভাবে ধরি, এবং ট্রাম্পের পুরো ভিজিটের মধ্যে ওই সময়টাকে তাকে অনেক বেশি উৎফুল্ল লেগেছে। প্লাস
সৌদি আরব এই মোমেন্টে যে জিনিসটা চাচ্ছে একটা গ্যারান্টি চাচ্ছে, গ্যারান্টিটা চাচ্ছে সেটা হলো পাশ্চাত্যের কাছ থেকেও গ্যারান্টি চাচ্ছে, তার রিজিয়নাল নেইবারগুলির কাছ থেকেও গ্যারান্টি চাচ্ছে, এই কারণে যে সে জানে যে ইরানের যে বর্তমান অবস্থানটা, ইরান রাশিয়া ইরান চায়না অ্যাক্সিস যে তৈরি হচ্ছে, সেটাই আসলে তার একটা কোল্যাটারাল গ্যারান্টি। কোন যুদ্ধের পদধ্বনি মধ্যপ্রাচ্যের এই মানে কিঞ্চিত ভাবে, তবে আমার কাছে মনে হয় যে যুদ্ধ অ্যাজ সাচ হবে না, কিন্তু কাতার মোস্ট লাইকলি একটা মানে সিভিল ওয়ারের দিকে গেলেও যেতে পারে। কারণ আজকে সকালেই খুব ইন্টারেস্টিংলি একটা স্টেটমেন্ট একজন আমাকে পাঠালো, সেখানে হলো কাতারে একটা নতুন আউটফিট তৈরি হয়েছে, সেটার নাম হলো কাতার লিবারেশন ফ্রন্ট, এবং কাতার লিবারেশন ফ্রন্ট তারা এখন অলরেডি ডিক্লেয়ার করছে যে সুপ্রিম কাউন্সিল থাকবে, সুপ্রিম কাউন্সিল উইল ওভারথ্রো দ্য এমির এবং এমিরকে করে, এবং ইউসুফ ওয়েদার যে স্টেটমেন্টগুলি ছিল যেটা হাফটিংটন পোস্ট আজকে লিক করলো, সেটাতে কিন্তু খুব ইন্টারেস্টিং, যখন ডিফেন্স ফর ডেমোক্রেটিক ফাউন্ডেশন ফর ডিফেন্স ফর ডেমোক্রেসির যে হেড এবং আটলান্টিক কাউন্সিলের যারা আছে, সেখানে কিন্তু কথা হচ্ছিল যে হোয়াট উড বি দি ফিউচার অফ কাতারি মিলিটারি। এখন এই জিনিসগুলি যদি আলটিমেটলি অথেন্টিক হয়ে থাকে, তাহলে তো দেখতে পাচ্ছি যে একটা সিভিল ওয়ারের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, এবং এটা তো সৌদি আরব অবভিয়াসলি ফান্ড করবে। এই যে একটা স্ট্র্যাটেজিক ডিসইন্টিগ্রেশন শুরু হয়ে গেল, অবিশ্বাস এবং টেনশন এন্ড মানে আলটিমেটলি কনফ্লিক্ট অর হোয়াটএভার এন্ড দ্য ডেজ আহেড, আমরা আমাদের মতো দেশগুলো এটার দ্বারা কোনোভাবে ইম্প্যাক্টেড হতে পারে কি? দেখুন, মধ্যপ্রাচ্যের উপরে তো আমাদের নির্ভরশীলতা অনেক। আমরা যদি শুধু জনসংখ্যার দিক থেকে দেখি, একটা বিশাল জনসংখ্যা বাংলাদেশের মানুষ মধ্যপ্রাচ্যে কর্মরত, সৌদি আরবে প্রায় 26-27 লাখের উপরে, কাতারে আপনি চিন্তা করুন, কাতারে কিন্তু 3 লাখের উপরে বাংলাদেশি কর্মরত, এবং মধ্যপ্রাচ্যের সব দেশেই প্রচুর বাংলাদেশি মানুষ এখানে কর্মসংস্থানের জন্য গিয়েছেন। তো মধ্যপ্রাচ্যে যদি কোনো ধরনের সংঘাত দেখা দেয়, আমি হয়তো যুদ্ধ ওয়ার্ডটা এখন ব্যবহার করছি না, বা যদি সংঘাত বা একটা আনরেস্ট যদি তৈরি হয়, সেটার কিন্তু অনেক ধরনের অর্থনৈতিক, আর্থসামাজিক, রাজনৈতিক অনেক ধরনের ইম্প্যাক্ট আমাদের উপরে আসবে। কাতারের সাথে আমাদের প্রায় $1.5 বিলিয়ন একটা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের চুক্তি রয়েছে। আমাদের এখানে দেখতে হবে যে আমাদের এনার্জি সিকিউরিটির ব্যাপারটা আমরা কিভাবে সেফগার্ড করব, কিন্তু আমরা কিন্তু জ্বালানি নিরাপত্তার কারোর জন্য পুরোপুরিভাবে মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল কয়েকটা দেশের। কিন্তু আমাদের পার্টনারশিপের ক্ষেত্রে রিসেন্টলি আমাদের প্রাইম মিনিস্টার সৌদি আরবিয়াতে ভিজিট করেছেন, এবং সেই কোয়ালিশনের সঙ্গে আমরাও আছি ইন ডিফারেন্ট ফর্ম। তাই এখন কাতার যেহেতু ওখান থেকে বের করে দেওয়া হলো, এই টেনশন কি আমাদের মানে এগুলো আমরা কনসিকুয়েন্সের মধ্যে পড়বে কিনা? কোয়ালিশনের ব্যাপারটা যদি আসে, কোয়ালিশনে এখন আমাদেরকে কিছু শক্ত প্রশ্ন করতে হবে এখানে। প্রথম প্রশ্নটা হলো যে কোয়ালিশনটাকে কিভাবে গভর্ন করা হচ্ছে। যখন একটা মিলিটারি অ্যালায়েন্স তৈরি হয়, সেটা নেটো হোক, ওয়ার্সো প্যাক্ট হোক, সেটা কিন্তু একটা প্রপার গভর্নেন্স স্ট্রাকচার থাকে। নেটোর ক্ষেত্রে রয়েছে আটলান্টিক কাউন্সিল। একটি দেশ কিন্তু আরবিট্রারিলি অন্য একটি দেশকে বের করে দিতে পারে না সেই অ্যালায়েন্স থেকে। তো আমাদেরকে দেখতে হবে যে অ্যালায়েন্সের গভর্নেন্স স্ট্রাকচারটা কি, সেটাকে কিভাবে চালানো হবে, বা সেখানে একটি দেশের একক এজেন্ডা যেন পুরো অ্যালায়েন্সের এজেন্ডা না হয়ে যায়, সেই জিনিসগুলো আমাদেরকে স্পষ্ট করে দেখতে হবে। এই পোলারাইজেশনের কারণে আপনার আইসিস বা অন্য যেগুলো চরমপন্থী যেগুলো আছে, এদের তৎপরতা কি আরো বেড়ে যেতে পারে কিনা? না, নিশ্চিত এটা তো বাড়বেই। এই কারণে বাড়বে যে আপনি যে একটা অ্যালায়েন্স তৈরি করলেন, মানে সৌদি লেড অ্যালায়েন্স, এখন সেই অ্যালায়েন্সে তো আমরাও এটা পার্ট। তো আমরা যেরকম একটা বড় কোয়েশ্চেন থাকে যে কেন আমরা এটা পার্ট, রাইট? শুধুমাত্র অর্থনৈতিক ইনসেন্টিভের কারণে কি আমরা পার্ট হচ্ছি? কারণ এইদিকে আপনাকে খেয়াল রাখতে হবে যে গ্লোবাল পলিটিক্স ইজ টেকিং ডিফারেন্ট শেপের মধ্যে ইরানকে যদি আমরা বলি যে না, ওকে, ইরান ইজ নট অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বাট ইরানের যে ভৌগোলিক গুরুত্ব মানে জিওপলিটিক্যাল গুরুত্ব, সেটা তো ফেলে দেওয়া যাবে না। ফলে এই ক্ষেত্রে আবার আপনি দেখলেন যে কাতার আমরা হয়তো অনেক বেশি অ্যাসেসমেন্ট করিনি, কারণ এই অ্যাসেসমেন্টগুলি আসলে করা দরকার ছিল বিফোর উই স্টেপ ইনটু এ ডিসিশন। যেটা শাফকাত বলছে যে মিলিটারি অ্যালায়েন্স যখন তৈরি করেন, মিলিটারি অ্যালায়েন্সগুলি এতটাই শক্তিশালী হয় যে সেখানে মানে আদার কান্ট্রিগুলি আপনার ইন্টারেস্টকে প্রোটেক্ট করবে, কিন্তু এইখানে আসলে আমার কতটুকু ইন্টারেস্ট প্রোটেক্টেড হচ্ছে আমি জানি না। তবে এই কাতারের ডিসপিউট বা ক্রাইসিস বা যেটাই বলেন না কেন, সেটার কারণে এখন যেটা হবে যে আমরা যদি দেখি যে কাতার ইজ ইনক্রিজিংলি বিকামিং সিভিল ওয়ার প্রোন, তার মানে হলো যে আপনার এক্সট্রিমিজমটা বাড়বেই। আপনি যদি রিসেন্টলি দেখেন ম্যানচেস্টার অ্যাটাক বলেন, কাবুল অ্যাটাক বলেন, লন্ডন অ্যাটাক বলেন, বাগদাদ অ্যাটাক বলেন,
যে এই 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 পার্টিকুলার কাতারের এক্সট্রিমিজমটা কারা প্রমোট করছে, মানে এক্সটার্নাল ফোর্সেস এখানে যেটা সাধারণত ধরা হয়, যেটা অ্যানালিসিসে অনেক সময় বলে যে এটা আসছে হলো নেইবারিং কান্ট্রিজ গুলি থেকে, মানে এই কারণেই আসছে যে তাদের একটা এখন কিন্তু একটা প্রক্সি ওয়ার। কাতারের এমিরেট কি এগুলাকে কোনো না কোনো ভাবে আগে ইন্ডালজ করেছিল কিনা? সে ধরনের যে গ্লোবাল নেটওয়ার্কের যারা টেরর নেটওয়ার্ক আছে এদের অনেকেই তো আমরা দেখি যে না সেফ হেভেন বা সেফ হারবার হচ্ছে ইন কাতার। কাতার করেছে এবং যে কারণে যে কাউন্টার প্রোডাক্টিভ হয়েছে তাদের জন্য, কিছু ক্ষেত্রে তো কাউন্টার প্রোডাক্টিভ এখন হচ্ছে। কিন্তু আরেকটা জিনিস আপনাকে এখানে ভুলতে হবে না যে এখনকার যে গ্লোবাল প্যাটার্নে প্রক্সি বলে একটা বিষয় থাকে। সো আপনি এখন আর দেখবেন না যে খুব বেশি পসিবিলিটি যে মিলিটারি ইন্টারভেনশন হচ্ছে, আপনি এখন দেখেন প্রক্সিতেই হচ্ছে। আপনি চাচ্ছেন যে সাউথ ফ্যামিলি ওভারথ্রো হোক, সেই কারণে আপনি মুসলিম ব্রাদারহুড বলেন বা ট্রান্স ন্যাশনাল ইসলামিস্ট গ্রুপগুলিকে বলেন, আপনি প্রমোট করছেন। আবার তারাও এই ক্ষেত্রে আপনার সাথে প্রমোট করছে যে এই কাতারি লিবারেশন ফ্রন্ট বা এগুলি। ফলে এইটা মানে দিস ফান্ডিং গোজ অন। আর কাতারের এগেইনস্টে আরেকটা বড় অ্যালিগেশন যেটা ছিল যে আপনার এক্সট্রিমিজম ফান্ডিং, এক্সট্রিমিজম ফান্ডিংটা কার্টেল করে। এখন প্রশ্নটা হলো যে অন দি আদার হ্যান্ড সৌদি আরব তো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অ্যালিগেশন আসছে। আর একটা জিনিস ভুললে হবে না যে ট্রাম্পের ভিজিটের পরে সৌদি আরব কিন্তু তার ইতিহাসের লার্জেস্ট ডিফেন্স ডিলটা করেছে, এবং এই লার্জেস্ট ডিল একটা স্টেট সাইকিতেও এফেক্ট করে। স্টেট সাইকি অলসো উড লাইক টু টেক ইট টু এ ডিফারেন্ট। কিন্তু এমনি দেখা যাচ্ছে যে কাতার কিন্তু একটা ডিনায়াল মুডে আছে যে যেসব অভিযোগ করা হয়েছে এগুলো আসলে ঠিক না এই ধরনের, এবং খুব মানে কি বলে তাৎক্ষণিক তেমন রিয়াকশনে কিন্তু কাতারের কাছ থেকে আসছে না। কাতার এখনো পর্যন্ত কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি, বা জানালেও খুব স্বল্প আকারেই জানিয়েছে। বাট এটার অর্থনৈতিক প্রতিক্রিয়াটা কিন্তু বেশ ব্যাপক। প্রথম কথা হলো যে কাতারের একটা বড় এখন অর্থনৈতিক চালিকা শক্তি হলো তাদের বিমানবন্দর ও তাদের এয়ারলাইন কাতার এয়ারওয়েজ, এবং সবই তো বন্ধ করে দেওয়া। কাতার এয়ারওয়েজ এর যে এই বেশ কয়েকটা দেশের সাথে এখন তাদের বিমান চলাচল বন্ধ হয়ে গেল, সেটার যে একটা অর্থনৈতিক ইম্প্যাক্ট, বা সেসব দেশ থেকে যারা দোহার থ্রুতে ট্রানজিট করতেন, আমরা সবাই দোহার থ্রুতে ট্রানজিট করেছি, আমরা দেখেছি যে কত ব্যস্ত একটি বিমানবন্দর সেটা একটা। তার থেকেও বড় ফ্যাক্টরটা হলো তাদের খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে। যেহেতু সৌদিরা বলেছে তারা স্থল বন্দরগুলোকে বন্ধ করে দিবে, বা স্থলপথে অ্যাক্সেস বন্ধ করে দিবে, বা অন্য এম্বার্গো দিবে, সেক্ষেত্রে যে খাবার এবং অন্যান্য খাদ্য সামগ্রী আসার যে ব্যাপারটা, সেখানে একটা বড় সমস্যা আছে। এখানে আরেকটা বিষয় আমি একটু অন্য ভিন্ন প্রসঙ্গের অবতারণা করতে চাই। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো যে মালদ্বীপও কিন্তু এখানে জয়েন করেছে, এবং এখানে একটা ইন্টারেস্টিং এই কারণে যে দক্ষিণ এশিয়ার উপরে কিন্তু ইতিমধ্যে এটার প্রভাব আসা শুরু হয়ে গেছে। যে দক্ষিণ এশিয়ার একটি দেশ মালদ্বীপ, যার সাথে কাতারের হয়তো সেভাবে কোন রকম টানাপোড়েন তো প্রশ্নই উঠে না, সেরকম হয়তো কোনো যোগাযোগও নেই, তারাও কিন্তু কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। এরকম সম্ভাবনা আমাদের বেলায় হতে পারে, সেই প্রসঙ্গে আমি আসছি যে এখন দেখতে হবে যে সৌদি আরব কি মুসলিম উম্মার অন্যান্য দেশগুলোকে উপরে চাপ প্রয়োগ করবে কিনা, তাদের বাকি পাঁচটি দেশকে নিজেদের চিন্তাতেই নিজেদের দ্বারাই মানে সিদ্ধান্ত গাইডেড হয়েছে নাকি সৌদি গাইডেড? সংযুক্ত আরব আমিরাতের কিছু ইস্যুজ আছে কাতারের সাথে, তো সেখানে আমি বলতে পারি যে অবশ্যই তাদের নিজস্ব ইস্যু আছে। আমি জানি না বাহরাইনের ক্ষেত্রে বা মিশরের ক্ষেত্রে ইসলামিক মুসলিম ব্রাদারহুডের একটা ইস্যু আছে। ধারণা করা হয় যে গাইডেড বাই সৌদি আরব। লিবিয়ার একাংশ সরকারের একাংশ, তারা যে একটা পার্টিকুলার গভর্নমেন্ট ইন লিবিয়া, বিকজ লিবিয়াতে অনেকগুলো সরকার, তারা এটাতে সাপোর্ট দিয়েছে। ইয়েমেন দিয়েছে, এগেন আপনি বলতে পারেন যে গাইডেড বাই রিয়াদ। মালদ্বীপের ব্যাপারটাও হয়তো বেশিরভাগ ক্ষেত্রে গাইডেড বাই রিয়াদ। এখন দেখতে হবে যে তারা কি অন্যান্য দেশের উপরে চাপ প্রয়োগ করবে কিনা। যেমন কিছুটা চাপ আমরা দেখেছি তারা করেছিল যখন এই রিসেন্ট যে সামিট হলো সেটার যে ডিক্লারেশন নিয়ে, কারণ সেখানে কিছু কথা ছিল সে ইরানের ব্যাপারে, সে বিষয়ে কিন্তু অন্যান্য দেশগুলো পুরোপুরি কমফোর্টেবল ছিল না। তো দেখতে হবে যে এখন কি অন্য দেশের উপর তারা চাপ প্রয়োগ। তো আমরা তো অনেকগুলো ফ্রন্ট ইতোমধ্যেই গ্লোবালি ওপেন আছে, তার মধ্যে এই কাতার একটা নতুন ফ্রন্ট ওপেন হলো আর কি, এটা কি বলা যায়? ফ্রন্ট তো আমাদের জন্য, যদি বাংলাদেশ স্পেসিফিক বলি তা তো বটেই, কারণ আমরা তো $1.5 বিলিয়ন একটা এলএনজি এগ্রিমেন্ট করেছি 2013-এ, রাইট? সো আপনি ওটা করেছেন। তারপরে
আমাদের যেটা শাফকাত বললো যে হিউম্যান রিসোর্সেস ওইখানে আছে, সো এইগুলি মিলে এখন দেখতে হবে যে আমাদের ইমিডিয়েট নেইবার ভারত, এখন ভারতেরও ডিপেন্ডেন্সি কাতারের উপরে অনেকখানি আছে, ফলে ভারতের রোলটাও এখানে আছে, যেহেতু ভারত আমাদের সাথে এই মুহূর্তে খুব স্পেশাল একটা রিলেশনশিপ এনজয় করছে, ফলে সেই ক্ষেত্রে বাংলাদেশ আসলে কতটুকু এইটা থেকে ম্যানুভার করে এক্সট্রাক্ট করতে পারবে এটা দেখার বিষয়, এক নম্বর। দুই নম্বর, ফ্রন্ট হিসেবে যে সৌদি লেড অ্যালায়েন্স, এখন সৌদি লেড গ্লোবাল পার্সপেক্টিভ বলছি, প্যালেস্টাইন, সিরিয়া, অবশ্যই এখন কাতার, ইয়েমেন এন্ড কাতার, অ্যাবসলিউটলি, কারণ আপনি এখন সৌদি লেড অ্যালায়েন্স আছে, আপনি কাতারে এই ভলাটাইলিটি দেখছেন, ইরানে ভলাটাইলিটি দেখছেন, আপনি সব জায়গায় ভলাটাইলিটি দেখছেন, সুতরাং বাংলাদেশ যদি খুব বেশি রকমের মানে এক কেন্দ্রিক হয়ে যায় বা এক রাষ্ট্রকেন্দ্রিক হয়ে যায়, এবং সেই এক রাষ্ট্রকেন্দ্রিক ফরেন পলিসি থেকে কিভাবে ডাইভার্সিফাই করবে, এটা একটা মেজর চ্যালেঞ্জ। এখন এই ডাইভার্সিফাই করার জন্য অবভিয়াসলি আমাদের আরো অনেক প্র্যাগমেটিক ফরেন পলিসি দরকার আছে, এবং আমাদের ফরেন পলিসিকে আরো অনেক বেশি ডাইনামিক হতে হবে, সো ফলে এই জায়গায় একটা আমাদের চ্যালেঞ্জ রয়ে গেছে। ওকে, আমি আরেকটা বিষয় এখানে বলতে চাই যে মধ্যপ্রাচ্যের ব্যাপারে আমাদের ধারণা কিন্তু খুব সুস্পষ্ট নয়। যে পরিমাণ নির্ভরশীলতা, যেটা সাহাব ভাই বলেছেন, যে পরিমাণ নির্ভরশীলতা আমাদের মধ্যপ্রাচ্যের উপরে, কিন্তু মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, সেটার উপরে কিন্তু আমাদের ধারণা খুব সুস্পষ্ট নয়। তা আমাদের মনে হয় রাষ্ট্রীয় পর্যায়ে মধ্যপ্রাচ্যের উপর ধারণাটা আরো সুস্পষ্ট হওয়া উচিত, স্বচ্ছ হওয়া উচিত। কিভাবে হবে সেটা, এবং আরো ডিসকোর্স, আরো গবেষণা, আরো পড়াশোনা। আমাদের এখন পর্যন্ত আমাদের দেশে মিডল ইস্টের উপরে কোনো ইনস্টিটিউট নেই, কিন্তু দেখা যাচ্ছে অনেক ছোট ছোট দেশ যাদের হয়তো মিডল ইস্টের সাথে যোগাযোগ অনেক কম, সেখানে মিডল ইস্টের উপর ইনস্টিটিউট আছে। এইভাবেই মানে যাতে আরো পলিসি রেলিভেন্ট রিসার্চ হয় মধ্যপ্রাচ্যের উপর, সেটা খুব জরুরি। আরেকটা বিষয় উনি বলেছেন, সেটা আমি আরেকটু যোগ করতে চাই, সেটা হলো মধ্যপ্রাচ্য একটি প্রচন্ড সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে, এবং সেই সংঘাত আলটিমেটলি পুরো মুসলিম বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। তাই বাংলাদেশকে এখন খুব সুচারুভাবে চিন্তা করতে হবে যে মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে আমরা কিভাবে নিজেদেরকে এক্সট্রাক্ট করতে পারি এবং কিভাবে এখানে ন্যাভিগেট করতে পারি। কোনো অবস্থাতে একটি রাষ্ট্রের উপরে আমাদের পুরোপুরি নির্ভরশীল হওয়া প্রয়োজন নেই, এবং মধ্যপ্রাচ্যের প্রতিটা দেশের উপরে আমাদের কম বেশি কিন্তু নির্ভরশীলতা আছে, সেটাকে মাথায় রেখে নতুন করে আমাদের নীতিটাকে পরিচালনা করতে হবে, যেটা উনি বললেন মোর প্র্যাগমেটিক পলিসি। ধন্যবাদ আজকের স্টুডিওতে আসার জন্য শাহাব ইনাম খান এবং শাফকাত মনির, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর এই অনুষ্ঠানটি অনলাইনেও দেখতে পারেন, ভিজিট করুন www.ntbd.com। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।